আচ্ছা, তাহলে আজকের ক্লাস হচ্ছে ফসলের পোকামাকড় শনাক্ত এবং পরিচিতি। আসলে আমরা যখন যে কোনো জিনিস সমাধান করতে যাই, আগে কি দরকার? আগে আমাদের সমস্যা শনাক্ত করা দরকার। সমস্যা শনাক্ত ছাড়া যদি সমস্যা শনাক্ত ছাড়া যদি আমরা সমাধান করি, তাহলে কিন্তু সেটা সমস্যার সঠিক সমাধান পাওয়া যায় না। যার জন্য কি করতে হবে? আমাদের প্রধান কাজই হচ্ছে সমস্যা শনাক্ত করা। এই জন্য আমাদের প্রথম যে বিষয়টি গুরুত্বপূর্ণ, পোকা বা রোগ যে বিষয়গুলোর কারণে আমরা বায়োনাশক স্প্রে করি, সেগুলো সঠিক শনাক্ত করে আমাদের শিখতে হবে। আচ্ছা, তাই এবার আমরা আসি, একটা গাছে কয় ধরনের সমস্যা দেখা যায়। আমরা যদি ধরি আমাদের একটা গাছে 4 ধরনের সমস্যা দেখা যায়। হয়তো কিছু কিছু আমি ফ্রি ক্লাসগুলোতে এই যে আলোচনা করে থাকি, আপনাদের ক্লাসে আলোচনা করতেছি, কেউ কেউ হয়তো যেটা শুনেছেন, তারপর আবার বলছি যে আমরা যখনই কোনো বিষয়ের গাছের আমরা সমাধান করতে যাব, আমাদের সেই ক্ষেত্রে 4টা বিষয় খেয়াল রাখতে হবে। যে আমাদের 4টা বিষয় হচ্ছে আমাদের গাছের ক্ষেত্রে প্রধান বাধা। কি কি? পোকামাকড়, রোগ, পুষ্টির ঘাটতি, আর হচ্ছে প্রাকৃতিক ঘটনাগুলো আছে, প্রাকৃতিক যে বিপর্যয়গুলো আছে। যেমন এখন বৃষ্টি হচ্ছে, এখন পানিতে অনেকটা জমি ডুবে গেছে, কিছু করার নাই, এটা একটা বাধা। পুষ্টি যদি সার যে দিই আমরা, সেই সার যদি ঠিক মতো না থাকে, জমিতে দেওয়া না দেওয়া হয়, সে আমাদের পুষ্টির ঘাটতি, সেটা একটা সমস্যা। এছাড়া আমাদের যেটা আমরা বালানাশক স্প্রে করি, কীটনাশক স্প্রে করি, সে 2টা কারণে। কি কি কারণে? পোকামাকড় এবং রোগ। এই পোকামাকড় রোগটাই হচ্ছে মূলত আমাদের শেখার বিষয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। এই জন্য আজকে আমরা আলোচনা করবো কি নিয়ে? পোকামাকড় নিয়ে। আচ্ছা, তাহলে এই যে 4টা বিষয় আলোচনা করলাম, আপনাদের 4টা বিষয়ই কি করতে হবে? জানা থাকতে হবে। তার মধ্যে পোকা এবং রোগের বিষয়ে সবচেয়ে বেশি ভালো ধারণা থাকতে হবে। আপনি যদি কৃষি কাজ করতে যান বা কৃষিতে টিকে থাকতে চান, আপনাকে এই দক্ষ হতেই হবে। হ্যাঁ, কারণ আমাদের আজকে যেগুলো দেখতেছেন, যে সমাধানগুলো দেখবেন, সামনে আরো নতুন পরিবর্তন আসবে। আপনি অনুমান করে পরামর্শ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমরা যে জিনিসটা করি, আপনি যদি সঠিকভাবে শনাক্ত না করতে পারেন, তাহলে সঠিক পরামর্শ দিতে পারবেন না, সঠিক পরামর্শ আপনি পাবেন না, আর আপনি সঠিকভাবে ব্যবস্থাপনাও নিতে পারবেন না। এই জন্য কি করতে হবে? আমাদের আগে চিনতে হবে। এখন যে সমস্যাটা, আমরা যখন জমিতে গাছের ক্ষেত্রে চিন্তা, মানুষের ক্ষেত্রে চিন্তা করি, মানুষের ক্ষেত্রে তো আপনাদের সমাধান করার সহজ মাধ্যম আছে। আমরা হসপিটালে যাই, টেস্ট করি। হ্যাঁ, টেস্ট করে আমরা খুব সহজে কি করতে পারি? শনাক্ত করতে পারি এই সমস্যা দেখা গেছে, যন্ত্রপাতি আছে। কিন্তু গাছের ক্ষেত্রে তো এই ধরনের যন্ত্রপাতি আমরা ব্যবহার করতে পারি না। কি করতে হয়? চোখের দেখা করতে হয়। এই জন্য চোখে দেখে কিভাবে শনাক্ত করতে পারবো, সেই জিনিসগুলো আপনাদের শেখাবো। তাহলে এখন পোকা যেটা শনাক্ত করতে যাই, তাহলে আমরা কিভাবে চিনবো, কিভাবে বুঝবো? সবসময় কি পোকা দেখা যাবে? না, সবসময় পোকা দেখা যাবে না। পোকা না দেখা গেলেও আমাদের বুঝতে হবে এটা কি পোকার কারণে হয়েছে। এই জন্য যারা অনেকে এই জিনিসগুলো জানেন, কেউ কেউ আছেন যারা আগে থেকে আছেন, আর অনেকে আছেন যারা নতুন, তারা জানেন না। আমি এই জন্য ক্লাস নেওয়ার জন্য কি করি, আপনাদের সহজে শেখানোর চেষ্টা করি যে কিভাবে আমরা বুঝবো। এবার 4টা বিষয় আছে। একটা হচ্ছে ক্ষতির ধরন, একটা হচ্ছে মল বা বর্জ্য, যেখানে খাবে সেখানে সে মল ত্যাগ করবে। আরটা হচ্ছে সরাসরি পোকা দেখতে পারি আমরা। আরটা হচ্ছে ক্ষতিকর প্রভাব, পোকা আক্রমণ করলে পোকা দেখা যাবে না, কিন্তু পোকার কারণে যে ক্ষতি হচ্ছে, এরকম কিছু লক্ষণ দেখে বুঝতে পারবো এটা পোকার আক্রমণে হয়েছে। তো আমরা এই 4টা বিষয় খেয়াল করতে পারি, তাহলে বোঝা যাবে এটা কি হয়েছে, পোকার আক্রমণ। কি কি আছে? তো দেখেন, আমি যেটা বললাম, ক্ষতির ধরন, এই দেখেন পাতাটা কি করে ফেলছে, সিদ্ধ করে ফেলছে। এটা কিন্তু এক ধরনের লক্ষণ। আবার দেখেন আরেক জায়গায় মল বা বর্জ্য সিদ্ধ করছে, নিচে আবার কি মল ত্যাগ করে রাখছে। এই যে দেখেন মল ত্যাগ করে রাখছে। তার মানে এটা দেখে বুঝতে পারবো এটা কিসের আক্রমণ, পোকার আক্রমণ। অনেক সময় দেখবো সরাসরি পোকা, এই যে খেয়াল করেন, সরাসরি পোকা আমরা দেখতে পাচ্ছি, টমেটোর ফল সিদ্ধ করে রাখছে। এই লক্ষণ যদি আমরা দেখতে পাই, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি, পোকার আক্রমণ। আচ্ছা, আর লাস্টের যে বিষয়টা বলছি সেটা হচ্ছে কি, ক্ষতিকর প্রভাব। ক্ষতিকর প্রভাব যদি আমরা চিন্তা করি, লাস্টে যে সেটা খেয়াল করেন, পাতাগুলো কি হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে উপরের দিকে। এখানে কিন্তু পোকা দেখা যাচ্ছে না, এখানে ছিদ্রও দেখা যেতেছে না, পোকার মল মল বা বর্জ্য দেখতে পাচ্ছি না। এখানে হয়েছে এরকম, এরকম কিছু লক্ষণ আছে যেটা দেখে বুঝতে পারবো এটা পোকার আক্রমণ। তাহলে আমরা 4টা বিষয় মনে থাকবে তো, 4টা বিষয় খেয়াল করে বুঝতে পারবো এটা আমাদের পোকার আক্রমণ। এই জিনিসগুলো একটু মাথায় থাকতে হবে। আচ্ছা, এই পোকা শনাক্ত করা আমাদের কেন জরুরি? আমরা তো প্রথমে একটু ধারণা দিয়েছি আপনাদের, যে মানুষের মতো গাছের ক্ষেত্রে যদি ব্যবস্থাপনা যদি নিতে চাই, তাহলে জরুরি। এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সঠিক বালাইনাশক নির্বাচন করা। কারণ এই যে পোকাগুলো আমরা ক্ষতি করে, অনেকগুলো পোকা আছে, ক্ষতিকর পোকা আছে। এই ক্ষতিকর পোকাগুলো কিন্তু এক একটার জন্য এক এক ধরনের বালাইনাশক ভালো কাজ করে। এখন মাকড়ের জন্য এক ধরনের বালাইনাশক, সাদা মাছির জন্য এক ধরনের বালাইনাশক, ফল ছিদ্রকারী পোকার জন্য এক ধরনের বালাইনাশক। আপনি যদি মাকড় একটা ফল ছিদ্রকারী পোকা দেন, তাহলে কাজ করবে না। আর ফার্স্ট ডিগ্রি পোকাটা যদি আপনি মাগরে দেন, তাও কিন্তু কাজ করবে না। তাহলে এই জন্য আপনাকে সঠিক বালাইনাশক নির্বাচন করতে করতে হবে। তার আগে কি করতে হবে? আপনাকে পোকা চিনতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন ধরনের বালাইনাশক প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা এই জায়গায় যারা নতুন, তারা তো খুব বেশি ধারণা থাকে না, যে কারণে আমাদের কি করতে হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হয়।
যে ধাপে ধাপে আপনার সেগুলো শেখাবো, আশা করি মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবো। আচ্ছা, কিছু জিনিস ধারণা দিই, এটা মুখস্থ করার দরকার নাই, জাস্ট বোঝার জন্য যে আমাদের যে পোকাগুলো আক্রমণ আছে সেগুলো ক্ষতি করে কয়েক ভাবে। ক্ষতি ধরনের যদি আমি চিন্তা করি, কোনটা আছে চিউইং টাইপ বলে এটাকে ইংরেজিতে, বাংলাতে বলে যারা কি করে চিপে খায়, কাঠ যারা, আর কিছু আছে যারা কেটে দেয়, কিছু আছে ফল বা কাণ্ড ছিটে করে, কিছু আছে সাকিং টাইপ যেটাকে রস চুষে খায়, এদেরকে বলি আমরা চোষক পোকা বা শোষক পোকা। আর কিছু পোকা আছে ভেক্টর, যাকে বলা হয় বাহক পোকা, মানে এটাকে ভাইরাস ছড়ায়। তাহলে এই জিনিসগুলো হয়তো আমরা কেউ চিন্তা করি না, আমরা তো বাজারে দেখি কি কোনটা ক্ষতি করতেছে, কি স্প্রে করলে সমাধান হবে সেটা আমরা বুঝতে পারি, সেটা আমরা দিয়ে দিই, দোকানে যাই, ধরায় দেয়, সেটা স্প্রে করি। কিন্তু আমার আপনাকে কি করতে হবে, সঠিক সমাধান পেতে গেলে আপনাকে বুঝতে হবে সেই পোকাটা কিভাবে ক্ষতি করে, ওই ক্ষতির ধরন অনুযায়ী আপনাকে বাজারে আসে নির্বাচন করতে হবে। ঠিক আছে? এই বিষয়ে আমরা চিন্তা করার, যারা নতুন তাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, এর মুখস্থ করার দরকার নেই, আমি যেভাবে সামনে আলোচনা করবো ওইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, খেয়াল করেন, আপনাদেরকে ব্যাখ্যা দিই। দেখেন, এটা এক ধরনের পোকা, ক্ষতিকর, এটা একজন ক্ষতি করছে। বলেন তো দেখি দুইটার গাছের কি নাম? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বার গাছের ছবি দেখতে পাচ্ছেন, এটা কোন ধরনের গাছ, আর 2 নাম্বারটা কোন ধরনের গাছ? কেউ নাম বলতে পারবেন? যারা পারেন একটু লিখে ফেলেন চ্যাট বক্সে। আচ্ছা, শামীম আহমেদ ভাই বলতেছেন নোট করার সুযোগ দিবেন। হ্যাঁ, নোট, হ্যাঁ আমি আস্তে আস্তে বলতেছি, আপনাদের একটা হ্যান্ড নোট দেওয়া হবে, যেহেতু মাঠ পর্যায়ে প্রয়োগ, সেটা কিন্তু টেনশনের কারণ নাই। তারপর যতটুকু আপনারা গুরুত্বপূর্ণ মনে হয় লিখে রাখতে পারেন, লিখে রাখেন, কোনো সমস্যা নেই, লিখে রাখতে পারলে ভালো। আচ্ছা, আশরাফ জাহিদ বলতেছেন ভাই যে ছবি দেখতে পাচ্ছেন না, আপনার তাহলে নেটওয়ার্ক সমস্যা থাকতে পারে, আপনি কেটে দিয়ে আবার জয়েন করুন। আচ্ছা, এখানে সম্রাট ভাই বলতেছেন অস্পষ্ট আসতেছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার কিনা? আমাদের টিমে যারা আছেন একজন একটু রেসপন্স করবেন। জি ভাই, আপনার কথা ক্লিয়ার আছে। আচ্ছা, আমি যে 2টা ছবি দিছি, 2টা ছবিতে দেখে মোটামুটি বোঝার কথা, যারা চিনেন, কেউ কেউ পারছেন, কেউ কেউ একটু ভুল করছেন। কেউ বলছেন পুঁই শাক কফি, কেউ বলছেন শশা কুমড়া, 2 নংটা কফি, পুঁই শাক বাঁধাকপি বলছেন, হ্যাঁ, লাউ বলছেন কেউ। আচ্ছা, যেটা চারা অবস্থা, ঠিক আছে। মোটামুটি এটা হচ্ছে শশা গাছের ছবি, আর পরটা হচ্ছে বাঁধাকপির ছবি। এখানে যে আক্রমণ করছে এটা এক ধরনের পোকা, এটা আক্রমণ করছে আরেক ধরনের পোকা। তার মানে কি, পাতা ছিদ্র দেখলেই একই ধরনের পোকা বলা যাবে না, পোকা কিন্তু 2 ধরনের। এটা হচ্ছে তার সাথে শেখানোর জন্য আমি ছবিটা রাখছি। আবার দেখেন ফলসিটিকারী পোকা, এটাও ফলসিটিক করে, এটা ফলসিটিক করে, কিন্তু দুটো পোকা কিন্তু ভিন্ন। এটাকে হচ্ছে ফুড বোরার, কিন্তু এটা হচ্ছে আমাদের, এটা তো এটা ক্ষতি করতেছে। হ্যাঁ, কিন্তু এটার যে পোকাটা সবচেয়ে বেশি মারাত্মক, বেগুনের পোকা, এটা কি করে ডগা সিদ্ধ করে ও ফল সিদ্ধ করে। দুটো ব্যবস্থাপনা কিন্তু আলাদা, একই ব্যবস্থাপনা নিলে কিন্তু দমন করা যাবে না, মাথায় রাখতে হবে। সেজন্য আমি দেখাচ্ছি আপনাদের যে আমাদের আসলে কেন শিখতে হয়, কেন জানা দরকার। আচ্ছা, আরো জিনিস দেখায়, যে ফলসিটিকের পোকার কথা বলতেছি, আরো ফলসিটিকের পোকা দেখাচ্ছি, দেখেন। এটা কি শশা, করলা, আম, এগুলো ফলসিটিকারী পোকা। তো এই ফলসিটিকারী দমন করতে গেলে কিন্তু ব্যবস্থাপনা আরেক ধরনের। তাহলে আমি আপনি বলি ভাই পোকা তো পোকাই, এর জন্য কিছু শেখার কি আছে? শেখার কারণ হচ্ছে এটাই, যে আপনার যে ফসল, ওই ফসলের জন্য এক এক ধরনের ব্যবস্থাপনা, ওইটা আপনাকে নিতে হবে। এই যে দেখেন, এটা ফলসিটিকারী পোকা মরিচ, এই মরিচের ফলসিটিকারী পোকা জন্য ব্যবস্থাপনা আরেক ধরনের। আচ্ছা, এই যে সমস্যা রাখছি, এটা হচ্ছে দেখি কেউ চিনতে পারবেন কিনা, কি কে বলতে পারবেন যে লাস্টে যে ছবিটা, এটাতে কি দেখা যাচ্ছে, এটা কি, কোন ফসল? আমি পোকার কোনো নাম ধারণা আছে কিনা? এই পোকার একটা নাম আছে, কে বলতে পারবেন? দ্বিতীয় যে ছবিটা, একটা পোকা দেখা যাচ্ছে। আচ্ছা, অনেকে উত্তর বলেছেন, আমি একজন সঠিক উত্তর পেয়েছি। এটাকে বলা হয় ফল আর্মি ওয়ার্ম, ভুট্টার ফল আর্মি ওয়ার্ম। তার মানে কি, ফল ছিদ্রকারী পোকার মতো দেখতে অনেকটা না, কিন্তু এটা কিন্তু ফল ছিদ্রকারী পোকা না, এটা কি ফল আর্মি ওয়ার্ম। সেজন্য ছবি রাখছি, যে পোকা দেখলেই বলা যাবে না এটা হচ্ছে মানে ফল ছিদ্রকারী পোকা। তোমরা দেখেন, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যখন জমিতে যাই, অনলাইনে ক্লাস হলে সমস্যাগুলো কিন্তু একদম বাস্তব মাঠের, আপনার জমিতে গেলে এগুলোই পাবেন। এই জন্য আমরা মাঠের জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করি। যে আপনাকে এই জন্য কি করতে হবে, সমস্যাগুলো চিনতে হবে। কিভাবে চিনবে সে আলোচনা পরে আসতেছি। আমি প্রথম কি দেখাচ্ছি, ক্ষতির ধরন দেখাচ্ছি, এক একটাতে এক এক ধরনের পোকার আক্রমণ হয় সেটা বোঝানোর চেষ্টা করতেছি। এবার দেখেন, এখানে সমস্যা কয় ধরনের, 3 ধরনের। একটা কি হয়েছে, পাতাগুলো নৌকার মতো উপর দিকে উকড়ে গেছে, এটা ছোট ছোট গুচ্ছ হয়ে গেছে। এটা দেখেন কেমন একদম এবড়ো থেবড়ো হয়ে গেছে, এটা উকড়ে গেছে নিচের দিকে। এই 3টা সমস্যা কি কারণে? শোষক পোকার কারণে। কি কারণে? শোষক পোকার কারণে। এটা কি কারণে? সাদামাছি বা থ্রিপসের কারণে হয়। নৌকার মতো হয়ে গেছে, এই গুচ্ছাকৃতি হয়ে গেছে, ভাইরাস লক্ষণ দেখা দিচ্ছে অলরেডি। হ্যাঁ, গুচ্ছ গুচ্ছ হয়ে যাচ্ছে। প্রথমে ছিল সাদামাছি বা থ্রিপসের আক্রমণ, পরবর্তী ভাইরাস ধরে গেছে।
এখনো ভাইরাসের লক্ষণ প্রকাশ পায় নাই, কিন্তু কি কারণে হচ্ছে? মাকড় আছে, সাদামাছি আছে এটার মধ্যে। দেখেন, এগুলো কিন্তু আমি আপনি তো বুঝতেছি, মানে আমি বলতে পারতেছি কারণ আমি জানি দেখে। আপনার যে সমস্যার সমাধান নিয়ে আসে, কেন আপনি এখানে মাকড় নাশক স্প্রে করে দিলেন, আচ্ছা সাদামাছি, এর কাজ হবে? কাজ কিন্তু হবে না। এটা তো ধরেন চিপস আক্রমণ করছে, আপনি মাকড় নাশক স্প্রে করে দিলেন, কাজ হবে? তা কিন্তু হবে না। তো আপনাকে বুঝতে হবে আগে কোন ধরনের সমস্যা, সেই সমস্যার জন্য কি ধরনের সমাধান। ছোট পোকা তো বললাম, আরো ছোট পোকা দেখাই। এটা কেউ দেখছেন? এই কথাটার নাম বলেন তো দেখি। যদি সেটা একটু ঘোলা আছে, এটা আমি বলে দিই, এটা হচ্ছে জাপ পোকা। এখানে পিঁপড়া আছে, যেখানে জাপ পোকা থাকে সেখানে পিঁপড়া থাকে। এর সিমের একটা পাতার অংশ, সিমের পাতার মধ্যে দেখবেন একদম পাতার মধ্যে লেগে আছে, এটাকে বলা হয় জাপ পোকা বলা হয়। দ্বিতীয় যে ছবিটা আছে, এই ছবিটার নাম কেউ বলতে পারবেন কিন্তু? আমি বলবো না, এবার আপনারা বলবেন। দ্বিতীয় ছবিটার নাম সাথে সাথে লেগে আছে, এটা আমের মধ্যে এবার দেখা যাচ্ছে। তো আম গাছ আছে, তারা যদি খেয়াল করেন বোটার মধ্যে লেগে থাকে, এটার নাম কি? চ্যাট বক্সে আপনার লিখে ফেলতে পারেন, তাহলে সুবিধা হবে, কারণ কথা বলতে দিলে সময় অনেকে কথা বলতে চাইবেন। আমার মাঝখানে একটু আসবো আপনাদের কাছে। আচ্ছা, এই বেশ কয়েকটি নাম উত্তর সঠিক উত্তর দিয়েছেন। এটার নাম হচ্ছে মিলিবাগ, অথবা নাম বলা হয় ছাত্রাবোকা। মিলিবাগ বা ছাত্রাবোকা বলি আমরা, ঠিক আছে? মিলিবাগ যারা বলেছেন সঠিক উত্তর দিয়েছেন। তো এটা কিন্তু রস চুষে খায়। তার মানে দেখেন, কিছু বললাম ফল ছিদ্র করে, কিছু পাতার রস চুষে খায়। তাহলে কত ধরনের ভেরিয়েশন, তাই না? তাহলে আমরা আরো কিছু জিনিস দেখি, ক্ষতির ধরন বলতেছিলাম। এই যে দেখেন, এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটা কি বলতে পারবেন কেউ? এটা যে কচু পাতার মধ্যে খেয়ে মানে মলত্যাগ করে রাখছে, এটা হচ্ছে পোকা। পোকা এটা কিসের কারণে হয়েছে? পোকার কারণে হয়েছে। এখানে দেখেন কালো কালো দাগ আছে, এটা কি? এটা কিসের পাতা? কেউ চিনতে পারবেন কিনা? নাম লিখে না দেওয়ার কারণ আছে। নাম লিখে দিলে সব চিনতে পারবেন, এই জন্য আমরা নাম লিখে দেই নাই, কারণ এগুলো নিয়ে সামনে আলোচনা আবার করবো। আপনাদের জাস্ট বুঝাইতেছি যে এই জিনিসগুলো আমরা দেখি মাঠ পর্যায়ে, এক একটা এক এক ধরনের। আচ্ছা, এই জন্য বলছে অ্যালোভেরা, আসলে অ্যালোভেরা না। হ্যাঁ, সেটা দেখে বলাটা কঠিন। অ্যালোভেরার মতোই মনে হইতেছে। এটা হইতেছে মূলত পেঁয়াজের পাতা। দেখি, পেঁয়াজের পাতা। যখন পেঁয়াজের মধ্যে থ্রিপস আক্রমণ করে, তখন এরকম সাদা সাদা হয়ে যায়, ঠিক আছে? এরকম লক্ষণ হলে বুঝবেন কি থ্রিপস আক্রমণ করছে। থ্রিপস কি বুঝতে পারছেন আপনারা? যে দেখেন, আপনি কি বুঝলেন তখন? যে আমাদের আক্রমণ গুলো এক একটা এক এক প্রকার কারণে হয়। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে? সমাধান কি এবং বিস্তারিত আলোচনা করবো, এবং আপনাদের ধরে ধরে শিখাবো ইনশাল্লাহ। আচ্ছা, কিছু ধারণা হলো আপনাদের, এতক্ষণ আপনাদের কিছুটা কি ধারণা দিলাম। এবার আমরা বিস্তারিত আলোচনা করবো। তাহলে আমরা কি কিছু বুঝতে পারতেছি? বুঝতে পারতেছি না এমন কেউ আছেন? যে ভাই এগুলো তো কিছু বুঝতে পারতেছি না, মানে বুঝতে পারতেছেন না, আমার কথা ক্লিয়ার না, বা এগুলো অনেকে নতুন থাকতে পারেন যে ভাই এরা সব মাথার উপরে যাচ্ছে, এরকম থাকতে পারে। তাহলে হাত তুলবেন বা গ্রুপে লিখবেন যে ভাই বুঝতে পারতেছি না। শেখার জন্য আসছেন, লজ্জার কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে এবার আমরা এখন একটু সুন্দর করে মনোযোগ দিয়ে বসেন, হ্যাঁ? এখন ক্লাসে শিখে ফেলতে হবে। আমার ক্লাসে, আমি ক্লাসে শেখাই, মনোযোগ দিয়ে ক্লাসে শেখা হয়ে যাবে। আমরা যখন চারা লাগাই, চারা লাগানোর পর আমাদের প্রথম যে পোকাটা আক্রমণ করে, সেটা হচ্ছে বিটল পোকা। এটাকে বলা হয় রেড পামকিন বিটল। এই বিটল পোকা কি করে? পাতাগুলো একদম ছিটো করে দেয় এবং নেটের মতো করে ফেলে, জালের মতো হয়ে থাকে। পাতা সবুজ অংশ খেয়ে ফেলে। সেই সুন্দর পোকাটা অনেক সুন্দর না? এই সেই পোকা, এটার নাম কি? বিটল পোকা। এটা দেখবেন লাউ, কুমড়া, বিভিন্ন গাছের কচি পাতাগুলো যখন হয়, এরকম দেখেন কতগুলো পোকা দেখা দিতেছে। আর তার উপরে পোকা এখানে আক্রমণ করছে একটা পাতায়, এবং খেয়ে এরকম চিন্তা করে ফেলতেছে। এর নাম কি? বিটল পোকা। এর নামটা মনে রাখতে হবে। এই নামটা কি? বিটল পোকা। এখানে আটা পোকা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এপিলাকনা বিটল পোকা বলা হয়। আর এটা হচ্ছে কাঠালো পোকা বলা হয়। তো এই যে বিটল পোক টাইপ যে পোকাগুলো আছে, যারা পাতার উপর আবরণ খেয়ে ফেলে, এইটা হচ্ছে আমার এক ধরনের পোকা। এদের কাজ কি? পাতার সবুজ অংশ খেয়ে ফেলবে। এটা জন্য আমাদের সমাধান কি? আমরা যদি সমাধানের ক্লাস না, আমি কিছু কিছু জিনিস ধারণা দিয়ে দেবো আজকে, যাতে আপনারা এক দুইটা করে নাম আজকে থেকে শিখে রাখতে পারেন। সহজ সহজ নাম। এটার জন্য সমাধান হচ্ছে, আমরা এই ধরনের পোকা যদি আক্রমণ করে, সাইপারমেথ্রিন, ক্লোরোফাইরিফাস, অ্যামামেকটিন, ব্যানজয়েড গ্রুপে বানানো কীটনাশক আমরা স্প্রে করবো। এটা অ্যামামেকটিন, এটা হবে অ্যামামেকটিন, হ্যাঁ? অ্যামামেকটিন নামটা আমি আলাদা রাখছি, তাতে অনেকে ভুল করে দেখা ভুলই লিখছে। এটা হবে অ্যামামেকটিন ব্যানজয়েড, মূলত ব্যানজয়েড গ্রুপ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। ব্যানজয়েড গ্রুপটা আমরা এই তিনটার যে কোনো একটা স্প্রে যদি করি, যে আমাদের বিটল পোকা দমন হয়ে যাবে। তাহলে পোকাটা চিনলেন, কি পোকা? বিটল পোকা। ক্ষতি করে কি? পাতার উপরে সবুজ অংশ খেয়ে ফেলে। এটার জন্য কি স্প্রে করবেন? সাইপারমেথ্রিন, ক্লোরোফাইরিফাস, অ্যামামেকটিন, ব্যানজয়েড। এনে আমার সামনে আরো আসবে, তার মানে সহজ সমাধান আজকে ক্লাসে শিখে হয়ে গেল। সমস্যা দেখা মাত্র পরামর্শ দিতে পারবেন বা প্রয়োগ করে ফেলবেন, কাজ সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার আমরা আসি মাছি পোকার কথা বলছি। আমি কিন্তু 5টা পোকা আলোচনা করে আপনাদের কাছে ধরবো, সবাইকে বলতে হবে কিন্তু, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন, হ্যাঁ? মাছি পোকার কথা বলছি। মাছি পোকাটা আক্রমণ করে কোথায়? কি বলে? বল্লা পোকা। গ্রামের এক এক এলাকায় এক এক ধরনের ভাষা।
কে বলে মাছি পোকা, কে বলে বল্লা পোকা। ইংরেজিতে বলা হয় ফ্রুট ফ্লাই। অ্যাবামেট্রিন বেনজয়েড কি হ্যাঁ, এদের যে কোনো একটা স্প্রে করলেই হবে। আমি যে তিনটা নাম বলছি, এই নামগুলোর যে কোনো একটা স্প্রে করলেই হবে। আমরা কি করি, একসাথে দুই তিনটা স্প্রে করি, দরকার নাই। এই বিটল পোকার জন্য আমি যেটা দেখাইছি, একটা স্প্রে করলে যথেষ্ট, কাজ হয়ে যাওয়ার কথা। আমাদের কৃষকদের কি করতে হবে ভাই, খরচ কমাইতে হবে। শুধু স্প্রে করলে হবে না, ওষুধ খাইলাম অনেকটি, কাজ হবে একটা, এরকম করলে হবে না। আপনি শিখতে আসছেন, আপনাদের থেকে আলাদা। আপনি জেনে বুঝে স্প্রে করবেন, অনুমান করে স্প্রে করবেন না, একাধিক স্প্রে করবেন না, একটা স্প্রে করবেন যাতে একটাতে কাজ হয়। বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা আসি মাসি পোকার কথা বলতেছি। বর্তমানে এটার সমস্যা সবচেয়ে বেশি, কারণ এখন লাউ কুমড়া সিজন চলতেছে, করলা সিজন চলতেছে, শশা আছে। তো এই যে মাছি পোকা, যেটাকে বলা হয় ফ্রুট ফ্লাই, ফল সিদ্ধকারী পোকা বলে থাকি আমরা, এটা ফলটাকে নষ্ট করে ফেলে। বিশেষ করে যাদের লাউ জাতীয় যে সবজিগুলো আছে বা কুমড়া জাতীয় সবজিগুলো আছে, লাউ, শশা, করলা, লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ধুন্দুল, পটল, কাঁকরোল, এই যে 8 থেকে 9টা সবজি আছে, সেটা কমন একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাছি পোকা। এই যে সুন্দর একটা পোকা, এটা কি করে, সুন্দর করে এই পিছন সাইডে একটা সুইয়ের মতো আছে, ফলের গায়ে সিদ্ধ করে দেয়, এরকম কল বেয়ে বেয়ে পড়ে। দেখতে পাচ্ছেন ধুন্দুলের গা বেয়ে কল বেড়ে যাচ্ছে। এই যে দেখেন কল এরকম বাঁকা হয়ে গেছে, শশা গায়ে যেখানে ফুল ফুটায় সেখানে বাঁকা হয়ে যায়। এর কাজে কি, ফুল ফুটানো? ফুল কি ফুটায় তা না, এই কি করে, ভিতরে ডিম পারে। এটা হচ্ছে সি মাছি পোকা। এর কাজ কি, ভিতরে ডিম পাড়া, আর কোনো কাজ না। তার জীবন চক্রে একটা দিন ধাপের জন্য তাকে ফলের কাছে যাইতে হয়। এই জন্য সে ডিম পারে, আর ডিম পাড়তে গিয়ে আমাদের ফলটাকে নষ্ট করে দেয়। এই জন্য কি করণীয়? আচ্ছা, আরো ছবি দেখাই, দেখেন। এই যে করলা দেখতে পাচ্ছেন, এটা যখন আপনি ভাঙবেন, যে ফলটা হলুদ হয়ে যায়, দেখবেন ভিতরে এরকম সাথে সাথে লার্ভার মতো পোকা দেখা যাচ্ছে। মানে কি, যে ডিম যে পারছিল, ডিম থেকে যে বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো হচ্ছে এইগুলো। ডিম পারলো কোনটা, এই যে বড় পোকা। আর বাচ্চা যেগুলো হইলো ওগুলো কোনগুলো, এই যে দেখেন এগুলো। তাহলে বুঝতে পারছি আমরা যে এগুলো কেন হয়, মাছি পোকার কারণে হয়। তো মাছি পোকার সমাধান কি? তা আমরা যারা খেয়াল করেন, লাউ কুমড়া যেগুলো বললাম, এই ফসলগুলো 2 থেকে 3 দিনের মধ্যে বড় হয়ে যায়। তা আমরা যদি কীটনাশক স্প্রে করি, এগুলো বিষ ক্রিয়া থাকে 5 থেকে 7 দিন, তারা বেশি। 5 থেকে 7 দিনের নিচে থাকে না, মানে শেষ হয় না। তাহলে এগুলোর জন্য স্প্রে করতে আমাদের জন্য সমস্যা, আমাদের জন্য সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা বিষ ক্রিয়া থেকে যাবে। আর উপকারী পোকা দরকার, আর পরাগায়ন হইতে হবে, পরাগায়ন না হলে চলবে না। এই জন্য আমরা যেটা বলে থাকি যে এই জাতীয় ফসলের ক্ষেত্রে আপনারা ফুল আসার আগেই ফেরোমন লাগাই দেবেন। ফেরোমন আসলে কি হয়ে যাবে, পুরুষ পোকাগুলো ভিতরে আটকে যাবে, তাহলে আপনার চিপ পোকা বেশি থাকতে পারবে না, বা পরাগায়ন কি তাদের মধ্যে নতুন করে বাচ্চা জন্ম দিতে পারবে না। এই জন্য আমরা কি করতে বলি, ফেরোমন দিতে বলি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই একমাত্র কিছু কিছু ফসলের ক্ষেত্রে যাতে আমাদের ফলটিকে পোকা মারা যায়, এবং এগুলো খুব ভালো ফলাফল আসতেছে। এটার নাম হচ্ছে টার্জান ফেরোমন। এটা আরেক ধরনের ফেরোমন, ভিতরে টোকা পোকা ঢোকে, বেরোতে পারে না। আর এটা হচ্ছে অনেকে পানিতে ব্যবহার করে, অনেক আগে থেকে অনেক দেখছেন যে ভিতরে তাবিজ ঝুলিয়ে দেয়, যেটাকে তাবিজ বলি আমরা গ্রাম এলাকার ভাষায়। মূল নাম হচ্ছে লিউর। হ্যাঁ, ওটা গন্ধের ভিতরে পোকা দেয়, যা নিচে পানিতে পরে মারা যায়। আর এটার যে সিস্টেমটা হচ্ছে, এটা টাচ করলে মারা যায়, পানি দিতে হয় না, এটা পানিবিহীন ফেরোমন। এর নাম হচ্ছে টার্জান ফেরোমন। এটা ফলাফল আমরা যতগুলো ফেরোমন পরীক্ষা করছি, ফলাফলটা আমাদের খুবই ভালো, আমাদের কাছে এটা আছে। এটা টার্জান ফেরোমন। এটা হচ্ছে নতুন আসছে, এটা তাবিজ ঝুলিয়ে দেওয়া হয়, ঢুকলে বেরোতে পারে না। এটা পানিযুক্ত ফেরোমন। এরকম বিভিন্ন ফেরোমন আছে। এই ফেরোমন গুলো যখন আমরা দিয়ে দেবো ফুল আসার আগে, ওর আগে থেকেই আমাদের পোকাগুলো, অর্ধেক মানে পুরুষ পোকাগুলো মারা যাবে। এটা হচ্ছে সমাধান। আচ্ছা, তারপরেও যদি দমন না হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের আরো কিছু ব্যবস্থা নিতে পারি। যে হ্যাঁ, কিছু কীটনাশক দিতে হবে। উপায় নাই যে না আমরা ফেরোমন দিয়েছি, সবই দিচ্ছেন, তারপর পোকা দমন হচ্ছে না। সর্বশেষ চিকিৎসা হচ্ছে ওই যে নামগুলো বলে দিয়েছিলাম আগে, সাইবারমেথ্রিন, ক্লোরোপাইরিফস, অ্যামিমেথ্রিন, ব্যানড্রেট। কিন্তু কথা হচ্ছে যে চেষ্টা করবেন ক্লোরোপাইরিফস না দেওয়ার জন্য। কারণ কি, কারণ হচ্ছে ক্লোরোপাইরিফসের বিষক্রিয়া বেশি দিন থাকে। সাইবারমেথ্রিন অথবা অ্যামিমেথ্রিন ব্যানড্রেট আমরা দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের পোকাটা কমে যাবে। কিন্তু পোকা কিন্তু সম্পূর্ণ দমন হবে না, সেজন্য কিন্তু ফেরোমন দেওয়াটা খুব জরুরি একটা বিষয়। কারণ পোকার গন্ধে কিছুদিন আসবে না, আবার আসবে। আমার আপনার তো বিষ ফল তো তুলতে হইতেছে 3 দিন পর পর, 2 দিন পর পর তুলতে হবে। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেরোমন সেট করে দেওয়া। এই জন্য নাম লিখে দিচ্ছি। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। কি শিখলাম? এক নম্বরে হচ্ছে বিটল পোকা, দেখতে কেমন, কিভাবে ক্ষতি করে। আর একটা হচ্ছে মাছি পোকা, সেটা দেখতে কেমন, কিভাবে ক্ষতি করে, এবং সেটার জন্য আমরা কি ব্যবস্থাপনা নিব। ফেরোমন কেমন সেটা আমরা দেখলাম, বিভিন্ন ধরনের ফেরোমন আপনাদের দেখাইলাম, পানিযুক্ত ফেরোমন, পানিবিহীন ফেরোমন। আচ্ছা, সবজির ক্ষেত্রে যে পোকা আক্রমণ করে, ফলের ক্ষেত্রে পোকাটা একই রকম দেখতে, কিন্তু একটু আলাদা। এই জন্য ফল ছিদ্রকারী পোকা দেখবেন, আমের সিজন, আম কাটলে ভিতরে পোকা, তাই না? দেখবেন, এই যে দেখেন আমের ভিতরে এরকম পোকা। পেয়ারার সিজন, পেয়ারা কাটলে দেখবেন ভিতরে পোকা। এটা কি কারণে হয়? ওই ফল ছিদ্রকারী পোকার কারণে হয়। একই রকম সিস্টেম। ওই মাছি পোকা ডিম পারে, ডিম থেকে ভিতরে কি হয়, বাচ্চা হয়, বাচ্চা এবং ডিম পারে নষ্ট করে ফেলে ভিতরে। তাহলে এই যে পোকা, সমাধান কি, ফেরোমন সেট করে দিতে হবে। বুঝতে পারছি?
আচ্ছা, ফলসিটি করি আরো কিছু জিনিস বলি যেটা মরিচের ক্ষেত্রে হয়। তো মরিচের যখন জমিতে এরকম ফল দেখবেন, এই ক্ষেত্রে কি স্প্রে করবেন? ওই যে দেখাইছিলাম বিটল পোকার যে সমাধান, ওই একই জিনিস এখানেও কাজ করবে। এক্ষেত্রে আমরা যেটা বলি বর্তমানে অ্যামামেটিন ব্যানজয়েডটা খুব ভালো কাজ করে। অ্যামামেটিন ব্যানজয়েড গ্রুপ আমরা এখানে স্প্রে করতে পারি। তো আমি একটা দুটা করে নাম শিখে দিতেছি আপনাদের। তাহলে আমরা যে এতক্ষণ যে কথাগুলো বললাম, সবাই কি বুঝতে পেরেছেন? কথা কি বোঝা যাচ্ছে কিনা? প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, হ্যাঁ, কারণ প্রশ্ন করে যদি মাঝখানে প্রশ্ন করেন তো ক্লাস আগাতে পারবো না। আপনাদের প্রশ্নগুলো লিখে রাখবেন, ইনশাল্লাহ আমরা সেটা আপনাদের প্রশ্নগুলো নিব। পোকা আটকানোর বাক্সটার নাম হচ্ছে ফেরোমন, টার্জান ফেরোমন। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন করার সময় মিউট না করলে প্রশ্ন লিখতে গেলে অন্য টপিক চলে যাবে। আচ্ছা, আপনাদের আমরা আলোচনা করলাম দুইটা পোকা নিয়ে। দুইটা পোকা নিয়ে যে প্রশ্নগুলো আছে প্রশ্ন লিখে ফেলেন, আমি একটু সময় দিই আপনাদের। আরো কিছু প্রশ্ন আছে কিনা? সাইবারমেট্রিন কেন দেওয়া ঠিক না? না, সাইবারমেট্রিন দিতে বলছি, বা মানে এগুলো আগে দিতে না করছে এই কারণে যে আমরা যখন লাউ জাতীয় সবজিগুলোতে তো একদিন, 2 দিন, 3 দিন পর পরই তুলতে হয়, কারণ দ্রুত ফল বড় হয়ে যায়। আমরা যদি এগুলো বিষ দিয়েই, তাহলে এগুলো বিষক্রিয়া তো ধরেন 7 দিনের নিচে হয় না, থাকে থেকে যায়, কমপক্ষে 7 দিন থাকে, আরো বেশি থাকে। ক্লোরোফাইরিফস দিলে আরো বেশি থাকে। হ্যাঁ, তো এই জন্য আমরা চেষ্টা করি যে এই সবজি জাতীয় যে কুমড়ো জাতীয় যে ফসলের পোকা দমনের জন্য যত কম স্প্রে করা যায়। সে উপায় কি? ফেরোমন দেওয়া। তারপরে যদি দমন না করা যায় তখন শেষ পর্যায়ে আপনি কি করবেন? স্প্রে করবেন। এটা আমি বলেছি। আচ্ছা, আর ক্লোরোফাইরিফস সাইবারমেট্রিন কম্বিনেশন যেটা বলছেন, এখন সেটা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, কিন্তু ওই যেটা কথা বললাম যে যদি আপনি যদি ফলটাকে 7 দিনের আগে তুলে ফেলেন, সেক্ষেত্রে চেষ্টা করবেন ক্লোরোফাইরিফস না দেওয়ার জন্য। আর যদি মনে করেন যে না, আপনার ফলটা তুলতে 7 দিনের বেশি সময় লাগবে, তাহলে মরিচের কথা যদি বলি, তো মরিচে আপনার হচ্ছে ফল তো বড়তে সময় লাগে, মরিচ 4 বছর তোলা যায় না, 1 মাস কি 10-15 দিন চলে যায়, বড় হয় তার বেশি সময় লাগে। সেক্ষেত্রে আপনি সাইবারমেট্রিন ক্লোরোফাইরিফস কম্বিনেশন স্প্রে করতে পারবেন, অথবা অ্যামিমেট্রিন ব্যানজয়েড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ককটেল, আমি একটা কথা বলেছি, ককটেল তো ভাই কৃষকরা দেয়, জেনে বুঝে দেয়, না বুঝেও দেয়। আমার কথা, যদি একটাতে সমাধান হয় আপনি কিন্তু ককটেলে যাবেন, আপনার খরচ বাড়বে না কমবে? আপনি খরচ কমাতে চান নাকি বাড়াতে চান? যদি খরচ বাড়াতে চান তাহলে আপনি একসাথে দিতে পারেন এখানে। কিন্তু আপনি যদি না, যে আমার খরচ কমানো দরকার, আমার সঠিক ব্যবস্থাপনা দরকার, তাহলে আপনি প্রাথমিক যদি সব অবস্থায় থাকে, আপনি একটা বালানাশক দিলে কাজ করবে ইনশাল্লাহ। ককটেল হচ্ছে যে 2-3টা গ্রুপের বালানাশক একসাথে মিলে স্প্রে করে, এটাকে ককটেল বলে। তাহলে আমরা ক্লিয়ার হতে পারছি সবাই ইনশাল্লাহ? আচ্ছা, যে নাম লিখে দিয়েছি, সেভেনমেথ্রিন ক্লোরোফাইরিফাস অ্যামিমেট্রিন ব্যানজয়েড। আর এটা যেটা লিউর আছে, তার নীল লিউরের নাম হচ্ছে স্পোডোলিউর। এটা যদিও পাওয়া যায় না খুব বেশি, এটা আমরা এটা সেট করতে পারি এই মরিচের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে ক্লিয়ার। এবার আমরা চলে আসবো ফল আর্মি ওয়ার্মের ক্ষেত্রে। ভাইরাসের সাথে জিঙ্ক বোরন মেশাবেন না, আলাদা দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় কি হয়, এতে কার্যকারিতা কমে যায়। আচ্ছা, এখন এই যে ফল আর্মি ওয়ার্ম, কি করে? ভুট্টার একদম পা সাবার করে ফেলে। ওখানে দেখাইছিলাম না ছবি, এই ছবি দেখাইছিলাম, দেখেন এরা কিভাবে কাটে। একদম আগা থেকে খেয়ে আসে, মনে হয় গরু খেয়ে ফেলছে, এরকম একটা অবস্থা। এতটাই মারাত্মক একটা পোকা। এই পোকাটা কি করে? আমাদের ফল আর্মি ওয়ার্ম। হ্যাঁ, কাটুই পোকা অনেকে বলে থাকে, কাটি পোকা এটা না, কাটি পোকা গোড়া কেটে দেয়, ওটা কাটি পোকা বলে। এটা হচ্ছে কাটি পোকার মতোই, এটা হচ্ছে ফল আর্মি ওয়ার্ম। এইটার জন্য আমি কি ব্যবস্থা নিলাম? তো এটা আসলে কি করে? এটার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার বীজ শোধন থেকে শুরু করতে হবে, বীজ শোধন থেকেই শুরু করতে হবে। এটা ফলারমি ওয়ার্ম পোকা কি করে? ফলারমি ওয়ার্ম হচ্ছে পোকাটা এরকম পাতা কেটে ফেলে, এরকম পাতা কেটে ফেলে। এর জন্য কি স্প্রে করবেন তাহলে? এটার জন্য দুইটা নাম মনে রাখেন, একটা নাম শিখাইছিলেন অ্যামামেট্রিন ব্যানজয়েড, সাথে আরেকটার নাম মনে রাখেন লুফেনিউরন গ্রুপ। এটার নাম কি? লুফেনিউরন গ্রুপ। যদি স্প্রে করেন তাহলে আপনার ফলারমি ওয়ার্ম দমন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এবার আপনাদের কাছে আসবো। এটা কি শুধু ভুট্টা গাছের পোকা নাকি অন্য কোনো গাছে আছে? এটা ভুট্টাতে শুরু হয়েছে, এখন আস্তে আস্তে এটা বিভিন্ন ফসল ছড়াই পড়তেছে। আচ্ছা, এতক্ষণ যে আলোচনা করলাম, করতেছিলাম মিলিবাগ।
তো মিলিবাগ দেখেন এটা বিভিন্ন ফসলে আক্রমণ করে, পেঁপের পাতার নিচে, পেয়ারের পাতার নিচে, পেঁপের ফলে দেখেন কি অবস্থা করে ফেলছে। এইটা হচ্ছে বড় মিলিবাগ, দেখতে এরকম সাদা মোমের মতো আস্তরণ থাকে। অনেক সময় দেখেন যে ডালের মধ্যে জড়ায় থাকে। অনেক সময় বিভিন্ন ফলের মধ্যে দেখতে পারি যে আমরা, যেমন হচ্ছে বিশেষ করে আমের মধ্যে দেখা যায়। আবার আরেকটা আছে বড়, এটাকে বলা হয় জায়ান্ট মিলিবাগ। জায়ান্ট মিলিবাগের অবস্থা আরো খারাপ। এই জন্য কি করতে হবে আমাদের, এই মিলিবাগ দমনে আমাদের ব্যবস্থা অনেক গুরুত্বপূর্ণ। সকল কীটনাশক কাজ করে না, মূল আস্তরণ থাকে, সহজে মারা যায় না। ঠিক আছে। আচ্ছা, সমাধানের বিষয়ের ক্লাস আপনাদের আলাদা আলাদা হবে। তারপর জাস্ট আপনাদেরকে কিছু কিছু নাম বলে দিচ্ছি। মূলত আজকে ক্লাসটা হচ্ছে পোকামাকড় শনাক্ত নিয়ে। তারপর বলে যাই মিলিবাগের সমাধানটা। মিলিবাগের ক্ষেত্রে ভালো কাজ করে হচ্ছে দুটা জিনিস, বায়োক্লিন অথবা ফাইটোক্লিন। আমরা লিখে রাখতে পারেন, বায়োক্লিন অথবা ফাইটোক্লিন মিলিবাগের জন্য ভালো কাজ করে। এই পোকার নাম কি? মিলিবাগ। আচ্ছা, এবার আমরা আসি মাকড় বা মাইট যেটাকে বলি। মাকড়ের লক্ষণটা কি, কিভাবে বুঝবেন? মাকড় আক্রমণ হলে পাতাগুলো নিচের দিকে কুঁকড়ে যায়। দেখেন নিচের দিকে কুঁকড়ে যায়, বুঝতে পারছেন? তাহলে এই নিচের দিকে কুঁকড়ে যায় কি বলবো আমরা? মাকড়ের কারণে। ঠিক আছে। আর যদি উপরের দিকে কুঁকড়ে যায়, এটা কি বলবো আমরা? এটা হচ্ছে থ্রিপসের কারণে। একটা হচ্ছে থ্রিপস, আর একটা কি? মাকড়। এটা আমাদেরকে বুঝতে হবে পার্থক্যটা। দেখেন, একটা কুঁকড়ে গেছে মাকড়, আর উপরের দিকে কুঁকড়ে যায়, এটা কিসের লক্ষণ? থ্রিপসের লক্ষণ। তাহলে আমরা এই যে বিভিন্ন সবজি নিয়ে আলোচনা করলাম, এই পোকা। এবার আমরা দেখাবো আপনাদের ধানের কিছু পোকা। ধানের পোকা দেখেন, এটা হচ্ছে, এটার নাম কি বলতে পারবেন? যারা চাষি আছে তারা বলার কথা, যে সুন্দর একটা পোকা দেখা যাচ্ছে। সুন্দর যে পোকা দেখা যাচ্ছে, এই পোকার নামটা কি? আচ্ছা, অনেকেই বলতে পেরেছেন, সেটা হচ্ছে ধানের মাজরা পোকা। এটা কি করে? ধানের একদম আমাদের যেটা শীষ কেটে দেয়, তো ধান চিরা হয়ে যায়। আসলে এটা ক্ষতি করে না, ক্ষতি করে কোনটা? এই যে পোকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাজরা পোকা। এটার যে লার্ভা হয়, এটা হচ্ছে লার্ভা, ডিম পারে, ডিম থেকে বাচ্চা হয়। এটা হচ্ছে মূলত ধানের কান্ডের ভিতরে ঢুকে গিয়ে কান্ডটাকে কেটে দেয়, এবং ধান কি হয়ে যায়? চিরা হয়ে যায়। আবার দেখেন আরেকটা পোকা, পাতা মরানো পোকা। দেখি পোকা, পাতা মরানো পোকা। তো এগুলি তো মনে থাকবে সবার, এটা হচ্ছে ধানের মাজরা পোকা, যেটা ধানের কারণে চিটা হয়ে যায়। আর এটা হচ্ছে কি? পাতা মরানো পোকা। তাহলে আমরা উম, মোটামুটি বিভিন্ন ধরনের পোকা চিনলাম। আসলে চেনার সেক্ষেত্রে শেষ নেই, প্রথম দিনে হয়তো বেশি আলোচনা করলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। তাহলে আমরা যে পোকাগুলো আলোচনা করলাম, এবার একটু ধরি আপনাদের। আমি বলেছিলাম ধরবো, এবার বলতে হবে যে আমরা আসলে কি কি, কোনটার নাম কি কি বলেছি। তাহলে এখানে তিনটা পোকা বলছি, বলুন তো দেখি কোনটার কি নাম। যারা যারা সবাই তো বলতে দিলে সময় চলে যাবে, এবার একটু লিখেন, আমি 2-3 সুযোগ দিচ্ছি। যারা হাত তুলে রাখছেন আগে থেকেই, তারা একটু হাত নামান। যারা যারা বলতে পারবেন তারা হাত তোলেন। কিন্তু দেখতে পাচ্ছি বিলাল ভাই হাত তুলছেন। বিলাল ভাই, আপনি সিরিয়ালি বলেন তো দেখি কোনটার কি নাম। জি বিলাল ভাই, আপনি একটু আনমিউট করে বলেন তো দেখি কোন প্রকার কি নাম। বিলাল ভাই শুনতে পাচ্ছেন? বিলাল ভাইকে আমরা পাচ্ছি না। আমরা চলে যাচ্ছি আরেক ভাইয়ের কাছে। এখানে দেখতে পাচ্ছি লোকমান হোসেন ভাই আছেন। লোকমান ভাই বলতে পারবেন? আচ্ছা, হ্যালো। জি, আমি বলতে পারবো। একটা হচ্ছে বিটল পোকা, আর একটা হচ্ছে সাদা মাছি, আর মাঝেরটা এটা এটার নাম কি? আমার নাম মোহাম্মদ লোকমান ভুঁইয়া। আচ্ছা, আপনার ডাবল কথা বলছি, তো আপনি মাইকটা অফ করে ফেলেন। মাইকটা অফ করে দেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। সবাই মনে হয় পেরেছেন যে আমরা যারা দেখেছি এখানে অনেকে লিখেছেন যে কোনটার কি নাম। প্রথমটার নাম হচ্ছে বিটল পোকা, এটা পাতা কেটে দেয়। 2 নম্বরটা হচ্ছে মাছি পোকা, আর 3 নম্বরটা হচ্ছে সাদা মাছি। সাদা মাছি দেখাইছিলাম না? দেখাইছিলাম যে পাতাগুলো কুঁকড়ে যায়, পাতার নিচে এরা থাকে, এর মধ্যে রস চুষা খায়। তাহলে আমরা আশা করি সবাই চিনতে পারবো, হ্যাঁ, এখন থেকে। আচ্ছা, এখানে 3টা পোকা আছে, 2 ধরনের পোকা আছে। দেখেন, এটা হচ্ছে বেগুনের ডগা ছিদ্রকারী পোকা, আর এটা হচ্ছে টমেটোর ফল ছিদ্রকারী পোকা। ডগা এবং ফল দুটো ছিদ্র করে। আর এটা হচ্ছে কি করে? টমেটোর ফল ছিদ্রকারী, এটা কি ফল ছিদ্রকারী পোকা। আচ্ছা, এটা হচ্ছে ফেরোমন। ফেরোমনের ক্ষেত্রে জিনিস, বেগুনের ফেরোমন।
বেগুনের ক্ষেত্রে আমরা কি করি, ফেরোমন সেট করতে বলি, তাই না? বেগুনে অনেক ধরনের ফেরোমন আছে, বর্তমানে লিউম্যাক্স একটা ফেরোমন আছে, খুব ভালো কাজ করে। তো এবার জিনিস মাথায় রাখতে হবে, এইখানে যে ছিদ্রটা করবেন ছিদ্রটা যাতে ত্রিভুজ আকৃতির হয়, যদিও একটু বোঝা যাচ্ছে কম, ত্রিভুজ আকৃতি যাতে হয়, তাহলে এবং ছোট হতে হয়, অনেক বড় করে ফেলে অনেকে, এটা কিন্তু ঠিক না। ছোটটা হতে হবে ছোট এবং ত্রিভুজ আকৃতির হতে হবে। ভিতরে বীজ ঝুলাই দিবেন, নিচে পানি দেখবেন, দেখবেন প্রচুর পোকা মারা গেছে। এটা আমাদের একটা পরীক্ষিত একটা প্রজেক্টের ছবি, খুব ভালো রেজাল্ট আসছে। বেগুনের যেহেতু পোকা দমন করা অনেক বেশি কঠিন, সেই ক্ষেত্রে বেগুনে এটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে। নাম কি, লিওম্যাক্স। বেগুনের পোকা দমন করার জন্য প্রথম ধাপ হচ্ছে বেগুনে ফেরোমন সেট করা। এই ফেরোমনটা বিভিন্ন ফসলে আমরা ব্যবহার করা শুরু করতেছি। আমরা যেমন সবজির কথা বললাম, লাউ জাতীয় সবজির ক্ষেত্রে মাছি পোকা দমনে, আবার ফলের ক্ষেত্রে বলছি আম পেয়ারার ক্ষেত্রে, আবার বেগুনের ক্ষেত্রেও এই ফেরোমনটা ব্যবহার করা হয়। তো একই ধরনের ফেরোমন একই ধরনের ফসল ব্যবহার করি, এটা মাথায় রাখতে হবে। সবজির ফেরোমন কিন্তু বেগুনে কাজ করবে না, মানে যেটা মাছি পোকার কথা বলছি, লাউ কুমড়াটা, বেগুনের ফেরোমনটা আলাদা, কারণ পোকাই তো আলাদা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা আসি, দেখান যেটা দেখাইছিলাম এর আগে, এফিড বা জাপ পোকা। ইংরেজিতে বলা হয় এফিড, বাংলাতে বলা হয় জাপ পোকা। দেখেন এরকম কালো কালো আছে, আবার সবুজ সবুজ আছে, পাতার নিচে এরকম লেগে থাকে, কি বলা হয় এটাকে, জাপ পোকা বলা হয়। আচ্ছা, তাহলে আমরা এই যে এতগুলো পোকা বললাম, সবগুলোকে আমরা একটা স্লাইডে নিয়ে আসছি। আচ্ছা, এই যে পোকাগুলো আছে, আমরা যদি একসাথে বলি, যে বড় পোকা যদি বলি, বড় পোকার মধ্যে কি আছে, সবজির বড় পোকা যদি বলি, এর মধ্যে আছে বিটল বা কাঠালি পোকা, একটা আছে মাছি পোকা, মিলিবাগ, এটার বিড়াল বা লেদা পোকা, কাটুই পোকা, কিছু পোকা দেখাইছে আপনাদের প্রজাপতি টাইপ, মানে কি, এরা মদ বলা হয় এদেরকে। এরা ডিম পারে, এটাতে লার্ভা হয়, লার্ভাটা ফসলের ক্ষতি করে। আবার বলছি জাপ পোকা, আরটা আছে ফসিটোকারী পোকা। এই পোকাগুলো আমরা সহজে দেখতে পারি সবজির ক্ষেত্রে। ধানের ক্ষেত্রে যদি বলি, ধানের যে পোকাগুলো ক্ষতি করে, এর মধ্যে প্রধান যে পোকাগুলো আছে, মাজরা পোকা, পাতা মারানো পোকা, এছাড়া আছে গান্ধী পোকা এবং কারেন্ট পোকা। এই চারটা পোকা বেশি ক্ষতি করে। আর ভুট্টার ক্ষেত্রে আমরা কি বলছি, ফলানি ওয়ান। এগুলো আমরা সাথে দেখতে পারি, কিন্তু ছোট পোকাগুলো সহজে আমরা দেখতে পারি না। যেমন এসে সাদামাছি আছে, থ্রিপস আছে, মাকড়, হপার, জেসিড, লিফ মাইনার। হ্যাঁ, সজীব, এগুলো হচ্ছে এই যে পোকাগুলো বলতেছি, এগুলো ছোট টাইপ, কিন্তু এই মাছি পোকা কিন্তু না, এটা আলাদা লিখছি। সো 6 ধরনের যে পোকা বলছি, এগুলো কিন্তু ছোট, আমরা এটা রস চুষে খাই, আমরা সবচেয়ে মারাত্মক, এটা দমন করাটাই বেশি কঠিন। তার মানে দেখেন, এই যে পোকাগুলোর কথা আমরা শিখলাম বা জানলাম, এই পোকাগুলো কিন্তু ক্ষতির ধরনটা এক এক ধরনের। এবং এই যে পোকাগুলো ক্ষতির ধরন যদি বলি, মূলত দুইটা ক্ষতির ধরন বেশি আমরা দেখি। একটা হচ্ছে রস চুষে খায়, যারা এই ছোট পোকাগুলো আছে, আরটা হচ্ছে কেটে দেয় বা সিদ্ধ করে। হ্যাঁ, এগুলো হচ্ছে বড় পোকাগুলো বেশিরভাগ এটা হয়, পাতা কেটে দেয় অথবা সিদ্ধ করে। তাহলে আমরা এই দুই ধরনের পোকার জন্য দুই ধরনের বালানাশক আমরা স্প্রে করি। বুঝতে পারছেন কোন ধরনের বালানাশক স্প্রে করি? যদি বালানাশকের ক্লাস আজকে না, আজকে শুধু পোকা চেনানোর ক্লাস বা ডোজের ক্লাস আমি প্রশ্ন করতেছেন, সেটা নিয়ে আলোচনা আমি যাবো না। আপনাদের শুধু ধারণা দিয়ে দিচ্ছি, যে যাতে আপনাদের পোকার সাথে সাথে যেটা বালানাশকের নাম সেটা হয়ে যায়। প্রথম প্রধান লক্ষ্য উদ্দেশ্য কি আজকের ক্লাসের, পোকা চেনানো, যে হ্যাঁ আমি যে পোকাটা বলতেছি সেই পোকাটা কিভাবে ক্ষতি করতেছে, বা সেই পোকাটা আপনি চিনেন কিনা, এবং সেটা যাতে আপনি বুঝতে পারেন। তাহলে পরবর্তী যখন আপনাদের বালানাশকের ক্লাস হবে, সেটা আমরা খুব সহজে সমাধান করতে পারবেন। আচ্ছা, তো এবার আপনাদের শিখাই দেই বালানাশক কীটনাশক পরিচিতির কিছু ধারণা দিয়ে দিচ্ছি, যেগুলো আলোচনা করতেছিলাম। যে আমাদের যে বালানাশকের কথা বললাম, যে পোকাগুলো দুই ভাবে ক্ষতি করে। একটা আছে ছিদ্র করে, কাঁটার রস চুষে খায়। তো যেগুলো ছিদ্র করে খায় বা কেটে দেয়, এদের জন্য উপরের যে বালানাশক গুলো, এগুলো কাজ করে ভালো। সাইবারমেথ্রিন, প্রোফিনফস, ল্যাম্বাসাইহালোথ্রিন, ফ্লুরোপাইরিফস, এমামেথ্রিন ব্যানজেট, এই নামগুলো সবার মনে থাকবে না। আজকে ফার্স্ট ক্লাস, তাদের মাথার উপর দিয়ে যাবে, এই জন্য টেনশনের কোনো কারণ নেই। আপনাদের আজকে ক্লাস ছিল পোকা চেনানো, যারা মোটামুটি পারেন তাদেরকে নামগুলো বলে দিচ্ছি, যাতে ধাপে ধাপে আপনারা পরবর্তী আলোচনা হবে শিখতে পারেন। ঠিক আছে, বেগুনের লিউরের নাম হচ্ছে লিউম্যাক্স। লিউম্যাক্স এটা আমাদের কাছে আছে, কারো লাগলে জেনে নিতে পারেন। এটা খুব, আমরা বিভিন্ন জিনিস আগে ট্রায়াল দেই, সেজন্য আমাকে সংগ্রহ রাখি। নাম কি, লিউম্যাক্স। এটা আমাদের যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন, আমরা এটা যদি বেগুন চাষি থাকেন, এটা আমরা তাকে দেওয়া যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, উপরে যে বালানাশক গুলো আছে, এটা হচ্ছে যে পোকাগুলো ক্ষতি করে। কিভাবে ক্ষতি করে? ফল ছিদ্র করে বা পাতা কেটে দেয়, পাতা খেয়ে ফেলে, এদের জন্য উপরের পোকাগুলো। কি নাম বলছি? উপরে যে কালো লেখাগুলো আছে, সাইবারমেথ্রিন, প্রোফিনফস, ল্যাম্বাসাইহালোথ্রিন, ক্লোরোপাইরিফস, এমামেথ্রিন ব্যানজেট। আর যারা ছোট পোকার কথা বলছিলাম আগের স্লাইডে, তাদের জন্য এই গ্রুপগুলো ভালো কাজ করে, নীল কালার গ্রুপ, যেটা যেমন সাদামাছি, থ্রিপস, মাকড়, জাপ পোকার কথা বলছি, রেসিডিক পোকার কথা বলছি। এইখানে কি কোন গ্রুপগুলো? ইমিডাক্লোরোপিড, অ্যাসিডাফেট, অ্যাসিডাপ্রিমিড, স্পিনোসেট, এই গ্রুপগুলো কাজ করে ভালো। দেখতেছেন যে আমরা হয়তো জিনিস এইটা জন্য এটা কাজ করে শিখে আসছি, কিন্তু কোনটার জন্য কোন ধরনের গ্রুপ কাজ করে, সেটা হয়তো আমাদের সবার শেখা ছিল না। সেই জন্য আপনাদের ভাগ ভাগ করে শিখাচ্ছি, যাতে এখন আর ভুল না করেন। হ্যাঁ, আচ্ছা। আর যদি মাকড়ের কথা বলি, মাকড় দেখা যায় না, দেখাইতে পারি না, মাকড়ের ক্ষতির ধরন দেখাইছি, পাতাগুলো নিচের দিকে কুকড়ে যায়।
সেক্ষেত্রে দুই ধরনের গ্রুপ ভালো কাজ করে। কি কি গ্রুপ? অ্যামামেকটিন গ্রুপ আর একটা সালফার গ্রুপ। বর্তমানে আরো গ্রুপ আসছে, প্রোপারজাইট গ্রুপ আসছে। তো এই দুই তিন ধরনের গ্রুপ মাকড়ের জন্য ভালো কাজ করে। আর জাপ পোকার কথা বলছি, এই জাপ পোকার ক্ষেত্রে ভালো কাজ করে থায়োমেথোক্সাম গ্রুপ। থায়োমেথোক্সাম গ্রুপ। তাহলে দেখেন কত ধরনের গ্রুপের ভাগ। এই গ্রুপ অল্প কিছু, আর অনেক গ্রুপ আছে। তো আমরা অনলাইনে কেন ক্লাস নিই জানেন? এরকম ধাপে ধাপে শেখানোর জন্য। তারপরে দেখবেন নতুন যারা আছেন তারা এই 1 ঘন্টা ক্লাসও নিতে পারতেছেন না। এখন যদি আমি সবগুলো যদি একদিনে শেখাইতাম, শিখতে পারতেন? অনেকেই শিখতে পারতেন না। আসতেন, চলে যাইতেন, কিছুদিন মনে থাকতো। এই জন্য আমাদের অনলাইনে ক্লাসটা অনলাইনে নেওয়ার সুবিধা হচ্ছে এটাই, আপনাদেরকে একটা ক্লাসে একটা বিষয় আলোচনা করতেছি, পরবর্তী দিনে 8টা বিষয় আলোচনা হবে। সবগুলো জিনিস যখন আপনি ক্লাস করবেন, একদম শেষে গিয়ে সুন্দর করে আপনি সবগুলো জিনিস শিখতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার জন্য সুবিধা। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারবো? স্লাইড দেওয়া হয় না, স্লাইড বলতেছেন আপনাদের সম্ভবত এটা ই ক্লাসে বলা হয়েছে, আপনাদের হ্যান্ড নোট দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের এগুলো কি মাকড়ের জন্য কাজ করে, আর থাইমেথোক্সামটা কি কাজ করে ভালো? জাপ পোকার জন্য। আচ্ছা, আর এই গ্রুপগুলো আমরা যে গ্রুপের নাম কথা বললাম, এগুলো বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে। তোমার কিছু নাম আমি নিয়ে আসছি, যেমন প্রথম যে নামগুলো বললাম, রিপকট, নাইট্রো, ফাইটার, ডেসিস, ক্যারাটে, হ্যাঁ, আলিকা। এটা লিপম্যানের জন্য ভালো কাজ করে আলিকা। ডাইমেনশন, ক্যাপচার, যে নামগুলো বলতেছি এখান থেকে শুরু হয়েছে, যে এই গ্রুপগুলোর জন্য। হয় যে নীল যে কালার আমি বলছি, এই সাদা মাছের জন্য যেগুলো যেগুলো শোষক পোকা বলি, সাকসেস, টুন্ড্রা, মোভেন্ডো, পেগাসাস, উলালা, অটোমিটা, এগুলো হচ্ছে শোষক পোকার জন্য ভালো কাজ করে। সলোমন সাদা মাছের জন্য কাজ করে। ওবেরন মাকড় নাশক, বার্টিমেকো মাকড় নাশক। আচ্ছা, জৈব নাশকও আছে, বায়োম্যাক্স, ইকোম্যাক, বায়োক্লিন। আমরা বুঝতে পারছি, দেখেন আমাদের কত ধরনের বালাইনাশক আছে। তাহলে আমাদের এক একটা পোকার জন্য এক এক ধরনের কীটনাশক। এই কীটনাশক নিয়ে আপনাদের আলাদা ক্লাস হবে। সো এটা নিয়ে আপনাদের আজকে মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম, যাতে কীটনাশকের ক্লাস যখন হবে খুব সহজে বুঝতে পারেন। ক্লাসকে আমাদের কি কি পোকা নিয়ে শিখলাম, এবার এটা আপনাদের বলতে হবে। কে কে বলতে পারবেন? একটা হাত তুলুন তো দেখি। যারা হাত তুলে রাখছেন আগে থেকে সবাই হাত নামান। হ্যাঁ, সবাই হাত নামান। হাত নামিয়ে নতুন করে হাত তুলুন যে আমরা আজকে ক্লাসে কি কি শিখলাম। তো সংক্ষেপে বলতে হবে। যারা আগে বলছেন এগুলো নতুনদের সুযোগ দেবো একটু, ইনশাল্লাহ। আচ্ছা, আজকে ক্লাস কি বুঝতে পারছেন আপনারা যারা নতুন ছিলেন? ক্লাস কি কঠিন লাগছে কারোর জন্য, বা বুঝতে সুবিধা হয়েছে এরকম কেউ আছেন? সে একটু চ্যাট বক্সে লিখে ফেলবেন যে না ভাই বুঝতে পারিনি এই জিনিসটা। আর আচ্ছা, আপনার মনে হয় চ্যাট বক্সে লিখলে ভালো হয়। হ্যাঁ, নতুন যারা আছেন তাদের জন্য একটা কঠিন লাগবে। হ্যাঁ, আমি জানি এটা। সেজন্য আসলে আমি এতগুলো বিষয়ে আলোচনা করি নাই, কারণ একবারে সব জিনিস বললে আপনারা নিতে পারবেন না, ভুলে যাবেন। তারপরে চেষ্টা করেছি সহজ করে বোঝানোর জন্য, ধাপে ধাপে যাতে আপনারা শিখতে পারেন। হ্যাঁ, নতুন কিছু কিছু আসলে তাদের মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবেন না। আমি আরেকবার একটু রিপিট করি আপনাদের, তারপর আপনাদের জিজ্ঞাসা করি কি কি শিখলাম আমরা আজকে। আমরা যেটা আজকে আলোচনা করেছি, আমরা যখন পোকা চিনতে যাব, আমাদের ফসলে কয় ধরনের জিনিস ক্ষতি করে, 4টা বিষয়ের কথা বলছি। পোকামাকড়, পুষ্টি ঘাটতি, রোগ, আর হচ্ছে প্রাকৃতিক বিষয়। তারপর আমরা পোকামাকড়ের বিষয় বলছি, যে পোকা কিভাবে আমরা চিনবো, সেগুলো 4টা বিষয়ের কথা বলছি। আর বালানাশক নির্বাচন করা জরুরি, সেটা আমরা বলছি যে এক এক ধরনের পোকা এক এক ভাবে ক্ষতি করে, ওই অনুযায়ী আমাদের বালানাশক নির্বাচন করতে হয়। এই জন্য আমাদের পোকা শনাক্ত করা জরুরি। সেজন্য আমরা বিভিন্ন ধরনের পোকার কথা বলছি, দেখাইছি আপনাদের। তার মধ্যে যেমন বিটল পোকার কথা বলছি, বিটল পোকার সমাধান বলছি, মাছি পোকার কথা বলছি, এর পরবর্তীতে ফেরোমনের কথা বলছি, তার পরবর্তীতে আমাদের আমের পেয়ারার কথা বলছি, এরপরে মরিচের কথা বলা হয়েছে, তার পরবর্তীতে ফলানো আমের কথা বলা হয়েছে, মিলিবাগের কথা বলা হয়েছে, মাকড়ের কথা আমরা আলোচনা করছি। এর পরবর্তীতে আমরা ট্রিপসের কথা বলছি। এরপর আমরা আসছি মাজরা পোকা, পাতা মারানো পোকা। এরপর আমরা দেখাইছি সাদা মাছি, বিটল পোকা, মাছি পোকা দেখাইছি। বেগুনের পোকা দেখানো হয়েছে, টমেটো পোকা দেখানো হয়েছে, বেগুনের ফেরোমনের কথা বলছি আমরা। আচ্ছা, এরপর আমরা দেখাচ্ছি জাপ পোকা। এরপর সবশেষে সবগুলো পোকা আপনাদের এক স্লাইডে নিয়ে আসছি। হ্যাঁ, আসলে একদিনে ক্লাসে সব বুঝতে পারবেন না। এটা ধরুন ফার্স্ট একটা ক্লাস, খুব সংক্ষেপে আলোচনা করছি, মানে